গর্জে ওঠে আবির। তোরা সব জেনেও আমার থেকে এত কিছু গোপন কেন করলি? উত্তর দেয় সাইমা। তুমি তো ওকে পাগলের মতোই ভালোবাসো। আমরা ভেবেছিলাম ওকে পেলে প্রথম প্রথম হয়তো তুমি রাগ দেখাবে, পরে আবার ঠিক বুকে টেনে নেবে, তারপর না হয় সব খুলে বলা যাবে। কান্না জড়িত কণ্ঠে আবিরের জবাব। আর আমি ওকে বুকে নয় পায়েও জায়গা দিতে পারলাম না, লাথি মেরে তাড়িয়ে দিলাম ওকে। চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে সাইমার দিকে ফিরে তাকায়। আচ্ছা, পুরো ঘটনা শুনে যে কেউ তো বলবে অপরাধী আমি, তাই না? উত্তর দেয় সাইমা। শুধু অপরাধী বললে ভুল হবে, মস্ত বড় অপরাধী। প্রশ্ন করে আবির। তবে ও কেন ওর হাতের আঙুলটা হারালো? ও তো অপরাধী নয়, তবে কেন সেদিন ও সত্যিটা প্রকাশ করেনি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাইমার জবাব। খুব ভালোবাসে তো, তাই ভালোবাসার মানুষটিকে অপমানিত হতে দিতে চাইনি। নিজে ছোট হয়েও ভালোবাসার মানুষটিকে সম্মানের আসলে সবচেয়ে উঁচু জায়গাতে বসিয়েছে। তাই তো আঙুলটা কেটে যাচ্ছে, এটা টের পাওয়া সত্ত্বেও মুখ খোলেনি। এটুকু বলেই দৌড়ে রুম ছেড়ে চলে যায় সাইমা। কেঁদে দেয় আবির। চোখ থেকে অনর্গল পানি ঝরছে ওর। এ আমি কি করলাম? এতটাই ঠুনকো আমার ভালোবাসা? আঘাতের বদলতে আঘাত করলাম, এই আমার ভালোবাসা? সামান্য কষ্টের বিনিময়ে দ্বিগুণ কষ্ট ফিরিয়ে দিলাম ওকে। কল করে হিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জবাব দেয় আবির। নীলিমা কি তোমাদের বাসায়? উতলা কণ্ঠে হিয়ার জবাব। আমি তো সেটাই বলতে ফোন দিয়েছি। এই ভর দুপুরে রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে বাসা কেন খুঁজছে ও? আপনার এত বড় ফ্ল্যাটের কোনো কোণাই কি খালি ছিল না নাকি? কিংবা আপনার কিচেনে, বারান্দা, সেগুলো কি ফাঁকা ছিল না? ও তো এমনিতেও শুকনো, বাচ্চাদের মতোই দেখতে। ওর তো একটু জায়গাতেই চলে যায়। সেই একটু জায়গাও কি স্যার আপনার বাসায় হয়নি? অত্যন্ত দুঃখে হেসে দেয় আবির। লজ্জা দিচ্ছ? উত্তেজিত কণ্ঠে হিয়ার জবাব। তওবা তওবা, লজ্জা কেন দেব স্যার? দীর্ঘশ্বাস ছাড়ে আবির। আচ্ছা বাদ দাও, এখন বলো ও কোন এলাকায় আছে? জবাব দেয় হিয়া। ওকে বলেছিলাম আমার সাথে আসার জন্য, আসেনি। এদিকে আপনার সাথেও তো মিথ্যা বলা যাবে না, কারণ আপনি তো আমার গুরুজন। আচ্ছা বলেই দিই, ও সম্ভবত এখন ওর আগে যেখানে ভাড়া থাকতো সেই এলাকায় যাবে। আমি SMS এ ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন স্যার। ওকে, তুমি SMS এ পাঠিয়ে দাও, আমি গাড়ি বের করছি। হিয়ার দেয়া ঠিকানা মতোই ওই এলাকার অলিগলিতে নীলিমাকে খুঁজছে আবির। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে, নীলিমার সন্ধান মেলাতে পারেনি। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে আবিরের, কিন্তু পারছে না। চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আবির। এদিকে নীলিমা বাসা খুঁজতে খুঁজতে হয়রান। সব শেষে ফোন করে কলেজ বান্ধবী রিমিকে অনুরোধ করে বলে, প্লিজ আমার এই উপকারটুকু কর। আমার জরুরি ভিত্তিতে একটা বাসা দরকার, যত টাকাই লাগে দিব। প্লিজ হেল্প কর, প্লিজ হেল্প মি। কথা বলে দেখ বাসা খালি আছে কিনা। বিপরীতমুখী হয়ে ফোনে কথা বলছিল নীলিমা। হঠাৎই পেছন থেকে কেউ একজন বলে, মন জমিনের সবটুকু জায়গা ফাঁকা পড়ে আছে, নিবে কি ভাড়া? করবে কি বসত সেখানে? চমকে ওঠে পিছনে তাকায় নীলিমা। অসহায়ের মতো পিছনে দাঁড়িয়ে আবির। মুখটা অমাবস্যার ঘোর কালো অন্ধকারের ন্যায় হয়ে যায় নীলিমার। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, পথ আগলে দাঁড়ায় আবির। একটা হাত চেপে ধরে নীলিমার, কাপা কাপা স্বরে অনুরোধ করে, প্লিজ নীলিমা, ক্ষমা করে দাও। সব ভুলে চলো না, জীবনটাকে নতুন করে সাজাই। কথা দিচ্ছি তোমার ভালোবাসা অমর্যাদা হবে না কখনো। হাতটা সরিয়ে নেয় নীলিমা। আবিরের থেকে 2 কদম সামনে এগিয়ে যায়। না চাইতেও মুখ থেকে বেরিয়ে আসে তুমি শব্দ। অত্যন্ত দৃঢ় গলায় বলে ওঠে, ক্ষমা করো আমাকে। জানি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, অনেক কষ্ট হবে আমার। অশ্রু ঝরিয়েছি, আরো ঝরাবো। তবুও তোমার সুখের দিকে তাকিয়ে কোনো দিন ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়াবো না। কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না তোমাকে, কারণ নিজে কষ্ট করতে পারবো, কিন্তু যাকে ভালোবাসি তাকে কষ্ট দিতে পারবো না। আমি তোমাকে পাবার উপযুক্ত নই। এতটুকু সান্ত্বনা বুকে নিয়ে ভুলে থাকার চেষ্টা করব তোমাকে। জানি পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিকে এত সহজে হারিয়ে ফেলার বেদনায় জমে থাকা নীল কষ্টের তুষারগুলো গলে গলে পড়বে অশ্রু হয়ে। তোমার সঙ্গে ঘটে যাওয়া পেছনের স্মৃতিগুলোই আমাকে পীড়া দেবে বেশি। বারবার তা ভেসে উঠবে হৃদয়ের ক্যানভাসে। সত্যি বুড়ো, অনেক ভালোবাসি তোমাকে। এই জীবনে মনে হয় না তোমার মতো আর কাউকে ভালোবাসতে পারবো। এতদিন পর হাহাকার বা কষ্ট প্রকাশ করে তোমাকে প্রভাবিত করার কোনো ইচ্ছে আমার নেই।
আমার মতো একটা অশিক্ষিত কালো গাইয়া ভূতকে পড়াশুনো করিয়ে আজ এত দূর এনেছো। তুমি অনেক বড় এবং মহৎ। তোমার এ দান, এ করুণা ধারার কথা এই জীবন থাকতেও আমি ভুলতে পারবো না। স্যালুট তোমাকে। আবেগের বশবর্তী হয়ে দাওনি সত্যকে জলাঞ্জলি। আজ তুমি আমায় তাড়িয়ে দিয়ে তোমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছো। এতে আমার কষ্ট পাওয়ারও কিছু নেই, কারণ আমি জানি জোর করে মানুষের দেহ ধ্বংস করা গেলেও মন জয় করা যায় না। আবির, আমায় যেতে দাও। পথ আঁকলে আর দাঁড়িয়ে থেকো না। আমার যে এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। জীবনে সেই পথটুকু আমি একা একাই পাড়ি দিতে চাই। ভালো থেকো, বিদায়। নীলিমা চলে যায়। 7 দিন পর আদিবা আপু ফোন করে ঝাঁঝালো কণ্ঠে বলে, তুই আমার বড় মুখ ছোট করে দিয়েছিস। আদিবার মতে এমন ভাই কোনো ঘরেই যেন না থাকে। নীলিমার স্কুল বান্ধবী তামান্না ফোন দিয়েছিল, ইচ্ছে মতো ঝাড়লো। বেঈমান, অসভ্য, প্রতারক, লুচ্চা, শয়তান এসব বলে গালিগালাজও করলো। লিমা ফোন দিয়ে কিছুই বলল না, শুধু কিছুক্ষণ কাঁদলো। মনোযোগী শ্রোতার মতো আবির সব শুনলো। মেঘে মেঘে অনেক বেলা হলো, কীর্তন খেলায় অনেক জল গড়ালো, অথচ আবিরের চরিত্রের সেই সিনেম্যাটিক নির্মম কলঙ্কের কথা কেউ জানতে পারল না। কে বিশ্বাস করবে এই অপ্রত্যাশিত সত্য? কেউ না। আর তাই দিশেহারা আবির সেদিন একসাথে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে চির নিদ্রায় শায়িত হতে চেয়েছিল, কিন্তু পাগলি বোন সাইমার জন্য পারেনি। রোজ রোজ আবিরকে এটা ওটা খাইয়ে দিয়ে পটানোর চেষ্টা করত, উদ্দেশ্য ওর মাকে যাতে বোঝায়, প্রেমিককে মেনে নেয়। প্রতিদিনের মতো সেদিনও আবিরের জন্য নুডলস রান্না করে দরজায় দাঁড়িয়ে থেকে রুমে উকি দেয়। চমকে ওঠে সাইমা। আবিরকে একসাথে অনেকগুলো ছোট ছোট ট্যাবলেট মুখে দিতে দেখে। কাছে গিয়ে ঘুমের ট্যাবলেট রাখা একটা বাক্স দেখতে পায়। চেঁচিয়ে লোক জড়ো করে সাইমা। তখনই আবিরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে যাত্রায় বেঁচে যায় আবির, কিন্তু সাইমার থাপ্পড় থেকে নিস্তার পায়নি। আবিরকে বাসায় এনে কষে কয়টা থাপ্পড় বসিয়ে দেয় গালে। বড় বড় চোখে আবির ওর চেয়ে বছর 8 ছোট সাইমার দিকে তাকায়। তুই বড় ভাইয়ার গায়ে হাত তুললি? উত্তর দেয় সাইমা, ওরে, আমি যে তোর গলা চেপে ধরিনি সেটাই বল। তুই কার জন্য মরতে যাচ্ছিস? ওই মেয়ের জন্য, যে দিব্যি তোর বোনের সাথে ওই বাড়িতে হেসে খেলে দিন কাটাচ্ছে? উতলা কণ্ঠে প্রশ্ন করে আবির। হোয়াট? ও আদিবা আপুর সাথে আছে? উত্তর দেয় সাইমা। হ্যাঁ, সেদিন সন্ধ্যায় শীতের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিল তোর বোন দুলা ভাই। ওরা যাওয়ার সময় রাস্তা থেকে নীলিমাকে সাথে করে নিয়ে যায়। প্রশ্ন করে আবির। তার মানে নীলিমা আদিত্যর দাদু বাড়ি আছে এখানে? জি, আপনার বুড়ি এখন আদিত্যর গ্রামের বাড়িতেই আছে। আর বিলম্ব করবেন না বুড়ো মশাই, আপনি আজই যান, গিয়ে নিয়ে আসেন বুড়িকে। না আসতে চাইলে দরকার হলে চুরি করে নিয়ে আসবেন। না, এতগুলো ভালোবাসা বোনটি। পাশ থেকে সাইমার জবাব। হেসে ওঠে আবির। সেদিনই আবির নীলিমাকে আনার জন্য আদিত্যদের গ্রামের বাড়িতে যায়। যেতে যেতে রাত হয়ে যায়। রাত্রি 9টায় আবির কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায়। যাওয়া মাত্রই ঘোর অপমান করে আবিরের বোন আবিরকে বাসা থেকে বের করে দেয়। অসহায় আবির মসজিদের পাশে সেই কুয়াশার মাঝেই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রাত্রি তখন 10টা বাজে। আদিবার স্বামী মানে আবিরের দুলাভাই সে রাস্তা দিয়ে বাজার থেকে ফিরছিল। দূরে সাদা প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী দৃষ্টি নিয়ে কাছে যায়। চমকে ওঠে আবিরের দুলাভাই। আরে আবির যে এখানে দাঁড়িয়ে কেন? বাড়িতে চলো। যেতে পারবে না বলে মাথা ঝাঁকায় আবির। প্রশ্ন করে দুলাভাই, কারণ কি? আবির ওর দুলাভাইকে সবটা খুলে বলে। রেগে যায় আবিরের দুলাভাই। কি অতীত থেকে তাড়িয়ে দিয়েছে আবিদা? দাঁড়াও, আমি তোমার বোনকে কটা কথা শুনিয়ে আসি। আবিরের দুলাভাই কি ওর বোনের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। দুলাভাই শ্যালকের পক্ষে আর বোন বউয়ের পক্ষে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুপক্ষের মধ্যে। পাশের রুমে নীলিমার সাথে শুয়েছিল ছোট্ট আদিত্য। লড়াইয়ের দাপটে ওর ঘুম ভেঙে যায়। কাঁদতে শুরু করে আদিত্য। ঝগড়া থামিয়ে জোর গলায় বলে ওঠে আদিবা, নীলিমা, ড্রেসিং টেবিলের উপরে দেখো জুস আছে, আদিত্যকে দাও আর ওকে নিয়ে একটু বাইরে যাও। আব্বু, আসো আসো, উঠানে গিয়ে তারাগুনি। নিচে ওঠে আদিত্য। নীলিমার হাতের আঙ্গুল ধরে বাইরে চলে যায়। স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া শুরু। উঠানে দাঁড়িয়ে জুস খাচ্ছে আদিত্য। তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে তারা দেখাচ্ছে নীলিমা। জুস খাওয়া আর মামির সাথে তারা গোনায় ভীষণ ব্যস্ত হয়ে পড়ে ছোট্ট আদিত্য। আচমকায় পেছন থেকে নীলিমার মুখ বেঁধে ফেলে আবির। পেছনে তাকায় আদিত্য। চাঁদ তারায় আলোয় সে আর তার মামাকে চিনে নেয় খুব সহজেই। ততক্ষণে নীলিমাকে কোলে দিয়ে নিয়ে যাওয়া শুরু করে আবির। ছোট্ট আদিত্য মুখের জুস গিলে চেঁচিয়ে ওঠে,
ও মা গো, ও বাবা গো, নিয়ে গেল গো। ও মা গো, ও বাবা গো, মামিকে কোলে কইরা নিয়ে গেল গো। আদিত্য উঠানে লাফাচ্ছিল আর কথাগুলো বলছিল। রুম থেকে বেরিয়ে আসে আদিত্যর দাদা দাদি, ছোট ফুপি। পাশের বাড়ি থেকে বেরিয়ে আসে আদিত্যের ছোট কাকা কাকি। সেই সাথে বেরিয়ে আসে আদিত্যের মা আদিবা ও তার স্বামী। আদিত্য তখনও লাফাচ্ছে আর বলছে, ও বাবা গো, নিয়ে গেল গো। কাছে আসে আদিত্যর বাবা, কোলে নেন ছেলেকে, আহ্লাদি স্বরে প্রশ্ন করে, বাবা কি হয়েছে, কে কাকে নিয়ে গেছে? চিৎকার দিয়ে কাঁদতে থাকে আদিত্য। আমরা তারা গুনছিলাম না উঠানে, তখনই পিছন থেকে আবির মামা এসে নীলি মামির মুখ বেঁধে মামিরে কোলে কইরা নিয়ে গেছে। ঠিক করে হেসে ওঠে আদিত্যের বাবা। বাপ তুই নাম, আমি কিছুক্ষণ হাস্যালই। কথাটা বলে হু হু করে হেসে ওঠে আদিত্যর বাবা। তার সাথে সাথে হেসে ওঠে আদিত্যর দাদা দাদি, হেসে ওঠে আদিত্যর ছোট কাকা ও তার স্ত্রী। মোটামুটি সবার মুখেই হাসি, শুধু হাসি নেই আদিবার মুখে। ভাই আবির যে এমন কাণ্ড করবে সেটা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি, অথচ তাই হয়ে গেল। শেষমেশ বউ চুরি করে নিয়ে গেল। লজ্জায় কুকড়ে যায় আদিবা, কিন্তু হেরে যেতে রাজি নন। দৌড়ে বাড়ির পেছনে জাম গাছের নিচে গিয়ে দাঁড়ান। ততক্ষণে আবির নীলিমাকে কোলে নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে চলে যায়। আদিবা এক দৌড়ে গাড়ির কাছে যায়। আবির ততক্ষণে গাড়ির ভেতরে বসিয়ে দিয়েছে নীলিমাকে। ওই বদমাস, তুই বউরে নিয়ে কই যাস? নীলিমা, বেরিয়ে আসো। গাড়ির ভেতরে হাত দিয়ে আবিরের বোন আদিবা নীলিমাকে টানছে, কিন্তু নীলিমার কোনো সাড়া নেই। সাড়া দিবে কিভাবে? পেছন থেকে হঠাৎ মুখ বেঁধে ফেলা, তারপর আচমকা পেছনে তাকিয়ে আবিরের গায়ের সাদা গেঞ্জিতে কঙ্কাল এবং তার সাথে লাল জিহ্বার ছাপ দেখে ভয় পেয়ে গিয়েছিল নীলিমা। যদিও ভূত প্রেতে ওর বিশ্বাস নেই, কিন্তু গত পরশুদিন দুপুরে পুকুর পাড়ে ঘুরতে গিয়ে এক অচেনা যুবকের ঝুলন্ত ভয়ানক লাশ থেকে ভয় পেয়ে গিয়েছিল। আজ তাই মুখ বাঁধার পর আবিরের গেঞ্জির কঙ্কাল এবং লাল জিহ্বার ছাপ দেখে ভয় পেয়ে জ্ঞান হারায়। আদিবা যখন নীলিমাকে ধরে টানাটানি করছিল, তখন পেছন থেকে আদিত্যর বাবা এসে স্ত্রীকে জোর করে সরিয়ে নিয়ে যায়। যাওয়ার আগে শ্যালক আবিরের উদ্দেশ্যে বলে, ওরে গাদা, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে। আবির গাড়িতে উঠে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়। বোনের শ্বশুর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে গাড়ি থামায়। বোতল থেকে পানি নিয়ে নীলিমার চোখে মুখে ছিটিয়ে দেয়। জ্ঞান ফেরে নীলিমার। আবিরের দিকে একবার তাকিয়ে গেঞ্জির দিকে তাকায় সে। তারপরই কেমন ঢোক গেলে মূল কাহিনী বুঝতে পারে আবির। শরীর থেকে গেঞ্জিটা খুলে ফেলে আবির। গাড়ি পুনরায় স্টার্ট দিবে আবির, তখনই এক টান দিয়ে মুখ থেকে বাঁধনটা খুলে ফেলে নীলিমা। এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে এখনো তেমন রাত হয়নি। গ্রামের বাজারে টং দোকানে তখনও মানুষজন বসে চা খাচ্ছিল। তার মনে আমি এখন চিৎকার দিলে মানুষ আসবে। আবিরের দিকে একবার তাকিয়ে চেঁচিয়ে ওঠে নীলিমা। কেউ আছেন? পানি খাচ্ছিল আবির, মুখ থেকে পানি ছিটকে পড়ে যায়। মুখ চেপে ধরে নীলিমার। চুপ, একদম চুপ। বড় বড় চোখে তাকিয়ে আছে নীলিমা। আবির তখনও মুখটা চেপে ধরে আছে। নীলিমার কথা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হাতটা সরিয়ে নেয় আবির। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নীলিমা। গাড়ি স্টার্ট দেয় আবির। গাড়ি চলছে দ্রুত গতিতে। কিছুক্ষণ পর মুখ খুলল নীলিমা। আমায় নামিয়ে দিন, নতুবা আমি লোক ডাকবো। গাড়ি থামায় আবির। নীলিমাকে অবাক করে দিয়ে চেঁচাতে থাকে আবির। বাঁচান বাঁচান, হেল্প হেল্প, এক বদমাইশ আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, প্লিজ হেল্প মি। চোখ বড় বড় করে তাকায় নীলিমা। একটা শয়তান মার্কা হাসি দিয়ে বলে, কি হলো? লোক ডাকো, আমি তো শুরু করে দিলাম। রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে অন্যদিকে মুখ করে তাকায় নীলিমা। জয়ের হাসি হেসে গাড়ি চালাতে শুরু করে আবির। মাঝ রাস্তায় ট্রাফিক পুলিশরা আবিরের গাড়ি থামায়। সামনে আরো অনেক গাড়ি। সিরিয়ালের সবচেয়ে শেষে আবিরের গাড়িটা। ঘন্টা দুয়েক যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে সেটা আবির বেশ বুঝতে পারছে। এদিকে চারদিক যেন বরফ পড়ছে। গাড়ির কাঁচ ভেঙে মনে হচ্ছে সেগুলো ভেতরে চলে আসবে। নীলিমার গায়ে শীতের চাদর ছিল বিধায় দিব্যি বসে আছে, কিন্তু বেচারা আবির, শীতে ওর যায় যায় অবস্থা। শীতে দু হাত একসাথে করে জড়সড় হয়ে বসে আছে। প্রচন্ড শীত, কুকড়ে যাচ্ছে আবির। একবার হাতে হাত ঘষাচ্ছে তো আরেকবার পাশে রাখা ওই হাতা কাটা গেঞ্জি দিয়ে শরীর ঢাকার চেষ্টা করছে। পাশ থেকে অফার করে নীলিমা। ফিরে তাকায় আবির, তারপর চোখ ফিরিয়ে নিয়ে বলে, চাদর তো একটা, এটা নিয়ে নিলে তুমি কি গায়ে দিবে? মাথা নিচু করে জবাব দেয় নীলিমা। এটা নিন, আমার আসলে তেমন শীত করছে না এখন, আপনি গায়ে দিন। জবাব দেয় আবির। চাদরটা নিতে পারি এক শর্তে। জিজ্ঞাসু দৃষ্টিতে চোখ তুলে তাকায় নীলিমা। খানিক মাথা চুলকিয়ে আবির বলে, না মানে তুমি যদি আমার সাথে চাদরের নিচে আসো তবেই আমি তোমার চাদর নিব। ইম্পসিবল। কথাটা বলেই অন্যদিকে মুখ করে বাইরে তাকায় নীলিমা। আবিরও আর কিছু বলেনি, শুধু জড়সড় হয়ে বসে আছে। কেটে যায় মিনিট 10। দৃষ্টি ফিরিয়ে নিয়ে সোজা হয়ে বসে নীলিমা। এদিকে রাত যত বাড়ছে শীতের প্রকোপটাও ততই বাড়ছে। শীতের দাপটে দাঁতে দাঁত লেগে আসে আবির।
প্রচণ্ড শীতের যন্ত্রণায় উহ করে শব্দ করে ওঠে আবির। পাশ থেকে একটু একটু করে এগিয়ে আসে নীলিমা। আস্তে আস্তে আবিরের একদম কাছে চলে আসছে। সেটা দেখেও আবির না দেখার ভান করে বিপরীতমুখী তাকিয়ে আছে। গায়ের চাদরটা নিজ হাতে আবিরের শরীরে জড়িয়ে দিয়ে তার ভেতর গিয়ে চুপটি করে বসে থাকে। নড়ে বসে আবির, ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। জাপটে ধরে নীলিমাকে। আবিরের ঠান্ডা হাতের ছোঁয়ায় শিহরিত হয়ে ওঠে নীলিমা, কিন্তু মুখে কোনো রাগ দেখায়নি, কারণ রাগ দেখালে আবির যদি চাদরের নিচ থেকে বেরিয়ে যায় তাই। এদিকে আবির এক হাতে নীলিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে নীলিমার মুখের উপর সরিয়ে ছিটিয়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয়। তারপর মুখটা নীলিমার ঘাড়ের কাছে নিয়ে যায়, নাক ডুবিয়ে দেয় নীলিমার ঘাড়ে। কেঁপে ওঠে নীলিমা, কিন্তু সরে যায়নি। আবির যেন সেই সুযোগেরই সদ্ব্যবহার করছে। ঘাড় থেকে মুখটা সরিয়ে নেয় আবির, একটানে নীলিমাকে ওর দিকে ফিরিয়ে নেয়। নীলিমার গালের পাশে আবির ওর আঙুল দ্বারা ভালোবাসার রেখা টেনে দিচ্ছিল। শিহরিত নীলিমা পরম সুখে চোখ দুটো বন্ধ করে ফেলে। নীলিমাকে কাছে টানে আবির, কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দেয়। চোখ খুলে আবিরের দিকে তাকায় নীলিমা, একটা হাসি দিয়ে বুকে টেনে নেয়। গাড়িতে জোরে জোরে টোকা দেওয়া হচ্ছিল বাহির থেকে। ঘোর কাটে নীলিমার। আবিরের থেকে খানিকটা দূরে সরে মাথা নিচু করে রাখে। চেঁচিয়ে ওঠে গাড়ি থেকে মাথা বের করে আবির। ও ভাই, কি শুরু করছেন? শান্তিমতো একটু রোমাঞ্চ করতে দিবেন না নাকি? কথাটা বলে পুলিশের দিকে তাকাতেই চমকে যায় আবির। আরে সজীব, তুই? আবিরের মতো বন্ধু সজীবও চমকে ওঠে, প্রশ্ন করে, আরে আবির না, কেমন আছিস? আর তুই এত রাতে এখানে? পুরো ঘটনা সংক্ষেপে সজীবকে জানায় আবির। নীলিমার সাথে কথা বলার জন্য গাড়ির ভেতরে তাকায় সজীব। আরে ভাবি, কি করছেন? ঠোঁটে কি চুইংগাম লেগেছে নাকি? এভাবে ঘষছেন কেন? প্রচন্ড রাগে আবিরের দিকে তাকিয়ে কেঁদে দেয় নীলিমা। সজীব ঘটনা কি বোঝার জন্য আবিরের দিকে তাকায়। আবির ইঙ্গিতে ওর ঠোঁটে হাত দিয়ে চোখটি মারে সজীবকে। বিষম খায় সজীব, হাসি আটকিয়ে বলে, আসলে খবর পেয়েছি এ এলাকা থেকে মাদক দ্রব্য চালান হয়, তাই এভাবে জেরা করা আর কি। আচ্ছা তুই ভিতরে গিয়ে বস, আমি ওদের গিয়ে বলছি তোকে তাড়াতাড়ি দেখে ছেড়ে দেওয়ার জন্য। সমস্ত ঝামেলা কাটিয়ে রাত্রি 2:30টার দিকে বাসায় পৌঁছে আবির। ফ্রেশ হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দেয় নীলিমা। এদিকে আবির ওর দুলাভাইকে ফোন করে বাসায় আসার কথা জানিয়ে রুমে প্রবেশ করে। রুমে এসে নীলিমাকে না দেখে মেজাজ খারাপ হয়ে যায়। স্টাডি রুমে কেবল শুয়েছিল নীলিমা, দরজা ঠেলে ভেতরে গিয়ে একটানে নীলিমাকে উঠিয়ে দেয়। চোখ বড় বড় করে তাকায় নীলিমা। কোনো কথা না বলে টানতে টানতে আবির নীলিমাকে ওর রুমে নিয়ে যায়। হাতটা ছাড়িয়ে বলে সে ঘুমাবে। এটা বলে চলে যাচ্ছিল নীলিমা, পেছন থেকে ওড়নায় টান দিয়ে ধরে আবির। এক হাতে গলার কাছে চলে আসা ওড়নার মাথায় ধরে বিপরীতমুখী হয়েই প্রশ্ন করে নীলিমা, কি করছেন এসব? উত্তর আসে, করিনি, তবে করব। ঢোক গিলে নিচু গলায় বলে নীলিমা, ছাড়ুন, আমি ঘুমাবো। অনেক ঘুমিয়েছো আর নয়। আবির নীলিমার ওড়না ধরে টানতে টানতে কাছে নিয়ে আসে। কাপা গলায় প্রশ্ন করে নীলিমা, কেন এমন করছেন? কেন এভাবে আমায় জ্বালাচ্ছেন? জবাব আসে, অন্যের বাচ্চা নিয়ে যাতে তারা গুনতে না হয় সেই জন্য এমন করছি। তোমায় জ্বালানোর জন্য আরও একজন সদস্য আনার প্রয়োজন বোধ করছি আমি। আবিরের কথা শুনে দৌড় দিচ্ছিল নীলিমা, ধরে ফেলে আবির। একটানে কোলে তুলে নেয়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলিমা। দুষ্টু হেসে আবিরের প্রশ্ন, পালাবে কোথায়? খুব ক্লান্ত, ঘুমোতে চাই আমি, প্লিজ যেতে দিন আমায়। অনেকটা অসহায়ের মতো আবিরের মুখের দিকে তাকায় নীলিমা। দুষ্টু হেসে আবিরের জবাব, ঘুম এখনই উদা হয়ে যাবে, সাথে ক্লান্ত ভাবটাও, তাই কোনো কথা হবে না। দেখুন, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। জোর করে উঠিয়ে নিয়ে আসছেন, তার উপর এখন এভাবে তেড়ে আসছেন। একবার যদি ছাড়া পাই না, খুব খারাপ হয়ে যাবে। আপনার নামে মামলা করব। অট্টহাসিতে ফেটে পড়ে আবির। আচ্ছা তাই নাকি? কিসের ভিত্তিতে মামলা করবে? মানে কোন অপরাধে আমার নামে মামলা করবে? জবাব আসে, নারী নির্যাতন। আপনার নামে আমি নারী নির্যাতনের মামলা করব। হাসতে থাকে আবির। আচ্ছা, নারী নির্যাতনের মানেটা জানো তো? রাগে কিচ্ছু বলতে পারেনি নীলিমা। দুচোখের পাতা এক করে ফেলে। বিছানায় শুইয়ে দেয় আবির নীলিমাকে। দরজাটা বন্ধ করে রুমের লাইটটা অফ করে দেয়। ড্রিম লাইটের মৃদু আলোয় আবির এগিয়ে যায় নীলিমার দিকে। নীলিমা তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। কাছে যায় আবির, হাতটা ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে নীলিমা, কিন্তু কিচ্ছু বলেনি। বুকের কাছে নিয়ে দুহাতে নীলিমার হাতটা মুঠোয় বন্দি করে। প্রায় মিনিট 30 হয়ে গেল। আবিরের কোনো সাড়া না পেয়ে পাশ বালিশে ফিরে তাকায় নীলিমা। চোখ যায় আবিরের মাথার দিকে, কিরকম বালিশবিহীন শুয়ে আছে। আস্তে আস্তে হাতটা ছাড়িয়ে নীলিমা ওর মাথার নিচের বালিশটা আবিরের মাথার নিচে দিয়ে দেয়। চলে যাচ্ছিল নীলিমা, পেছন থেকে হাতটা টেনে ধরে আবির। পালিয়ে কোথায় যাবে? অনেকটা রাগান্বিত কণ্ঠে জবাব দেয় নীলিমা, আজও
পালাবো কেন? এই রুমে বালিশ নেই, তাই ওই রুমে যাচ্ছিলাম। বা থামিয়ে দিয়ে বলে ওঠে আবির। বালিশ তো এই রুমেই আছে। সেটা তো আপনার মাথার নিচে দিয়ে দিলাম। মৃদু হাসে আবির। সেটা তো ছোট বালিশ, এর চেয়েও বড় সড়ো বালিশ কিন্তু তার উপর পড়ে আছে। মানে? মানে সেই বড় বালিশে শুধু মাথা নয়, অনায়াসে তুলে দিতে পারবে হাত পাও, এমনকি জাপটেও ধরতে পারবে, ইচ্ছে হলে চুমুও খেতে পারবে। জীবন্ত বালিশ কিনা। রেগে যায় নীলিমা। আপনি এত খারাপ কেন? হেসে দেয় আবির। তুমি এত ভালো কেন? দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। দেখো, তুমি কিন্তু কম কম করছো। বিছানা থেকে উঠে দাঁড়ায় নীলিমা, তারপর দাঁতে দাঁত চেপে বলে, ইয়া আল্লাহ, উঠিয়ে নিচ্ছ না কেন আমায়? বিছানায় উঠে বসে আবির। ইয়া আল্লাহ, নিচে রাখছো কেন আমায়? এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার কিন্তু ভালো কিছু ঘটে যাবে। উফ, মরেই গেলাম বুঝি। জীবন্ত করে তোলার জন্য পাশেই রয়েছি আমি। আঙ্গুল নাচিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল নীলিমা, একটানে বিছানায় নিয়ে যায়। হুড়হুড়িয়ে আবিরের বুকের উপর গিয়ে পড়ে নীলিমা। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে আবিরের মুখের দিকে তাকিয়ে যেই ঝগড়া শুরু করতে চাচ্ছিল, অমনি আবির নীলিমাকে একটানে ওর খুব কাছে নিয়ে যায়। নীলিমার মুখ আবিরের মুখের খুব কাছে। নীলিমার খোলা চুল দুপাশে ছড়িয়ে যেন এক পর্দা তৈরি করে দিয়েছে। অনেকক্ষণ ধরে একে অপরের দিকে তাকিয়ে আছে। নীলিমার নিঃশ্বাস ধীরে ধীরে ঘন থেকে আরো ঘন হচ্ছে। খুব কাছ থেকে আবিরের নীলিমার নিঃশ্বাসের শব্দগুলো শুনছে। সেই নিঃশ্বাস আবিরকে মাতাল করে দিচ্ছে। আচমকাই উপর থেকে একটা ইঁদুর ছিটকে পড়ে। ভয় পেয়ে চিৎকার দেয় নীলিমা, জাপটে ধরে আবিরকে। দুহাত খামচে আবিরের শার্টের কলার ধরে আছে। নীলিমার নখের আঁচড়ে আবিরের গলার খানিক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। কিছু একটা তো পড়ে আছে আমার উপর, দেখুন না প্লিজ। আরো জোরে জোরে খামচে ধরে নীলিমা আবিরের ঘাড়। আবিরের শরীরের অনেকাংশে ক্ষত হয়ে জ্বলছে, তারপরও আবির নড়ছে না। এ যেন এক অন্যরকম সুখ। নীলিমার নিঃশ্বাস ক্রমে ঘন থেকে ঘনতর হচ্ছে। হাত দিয়ে নীলিমার ঘাড়ের উপর পড়ে থাকা সদ্য জন্ম নেয়া ইঁদুরের বাচ্চাটাকে পাশের টেবিলের উপর রাখে আবির। একবার শুধু সেদিকে তাকায় নীলিমা, মনে মনে ভাবে বিচ্ছু জাতীয় কিছু নয় তো। ভয়ে জাপটে ধরে আবিরকে। প্লিজ প্লিজ লাইটটা জ্বালান, ওইটা বিচ্ছু, প্লিজ লাইট জ্বালান। আমার দম বন্ধ হয়ে আসছে। মনে মনে হাসে আবির। ও ম্যাডাম, তাহলে বিচ্ছুকে ভয় পাই? দাঁড়াও, দেখাচ্ছি মজা। নীলি, প্লিজ কথা বলো না এখন, আমার খুব ভয় করছে। তোমার ঘাড়ে একটা নয়, দুটো বিচ্ছু পড়েছিল। লাইট জ্বালাতে হবে না, তাড়াতাড়ি ওঠো। আজকে এই রুমে থাকা নিরাপদ হবে না, আমাদের স্টাডি রুমেই ঘুমাতে হবে আজকে। লাইট না জ্বালিয়ে নীলিমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে যায় আবির। তারপর লাইট জ্বালিয়ে তাড়াতাড়ি করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বোকার মতো দাঁড়িয়ে আছে নীলিমা, কি করবে বুঝতে পারছে না, আবার শুইতেও পারছে না। শুবে কোথায়? স্টাডি রুমের বেড এত ছোট যে একজনের থাকতেই কষ্ট হবে। নীলিমা শুকনো এবং খাটো বিধায় ওর শুতে তেমন অসুবিধা হতো না। আজ সেই বিছানায় শুয়েছে বিশাল বড় সুঠাম দেহের অধিকারী আবির। বুইড়ার জায়গা হচ্ছে না, আমি আর কোথায় থাকবো? লাইটটা অফ করে চুপ করে ছোট্ট সোফার ওপর পা তুলে ওড়না দিয়ে পুরো শরীর ঢেকে জড়সড় হয়ে বসে নীলিমা। তখনই আবির বিছানা থেকে উঠে একটানে বুকে নিয়ে যায় নীলিমাকে। কিছুক্ষণ পর, গলায় হাত দেবেন না, একদম কাতুকুতু লাগে আমার। চুপ, কোনো কথা হবে না। এই অনাচার আল্লাহ সইবে না, এই বিচার একদিন ঠিক করবে আল্লাহ। বড্ড জ্বালাচ্ছ তুমি, দাঁড়াও, তোমার মুখ আমি বন্ধ করছি। অতঃপর সকালে বাজার থেকে কেবল পরোটা আর সবজি নিয়ে বাসায় ফিরছিল আবির। রুমে ঢুকে তো রীতিমতো থ হয়ে যায়। এ আমি কি দেখছি? এও কি সম্ভব? চোখ কসলায় আবির। চোখ কসলিয়ে আবারও সোফার দিকে ফিরে তাকায়। আবিরের পাঞ্জাবি পাজামা পরে সোফায় জড়সড় হয়ে বসে আছে নীলিমা। খাবার টেবিলে পরোটার প্যাকেট রেখে চুপটি করে সোফায় নীলিমার পাশে গিয়ে বসে। চরম হাসি পাচ্ছে আবিরের, কিন্তু হাসছে না, কারণ এই অবস্থার জন্য যে আবির নিজেই দায়ী। রাত্রে একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলেছিল কিনা। এখন এই বাসায় নীলিমার কোনো কাপড় নেই, যার কারণে ওর এই বেহাল দশা। যাই হোক, বহু কষ্টে হাসি আটকায় আবির। নীলি, চলো খাবে। নীলিমা নিশ্চুপ। কি হলো? চলো। নীলিমা এবারও নিশ্চুপ। কি হলো, খাবে না? নীলিমা এবারও পূর্বের ন্যায় মাথা নিচু করে বসে আছে। সেটা দেখে শরীরের ধরে নাড়া দেয় আবির। কি হয়েছে, এভাবে বসে আছো কেন? তেলে বেগুনে জ্বলে ওঠে নীলিমা, অগ্নি চোখে আবিরের দিকে তাকায়। একদম শরীরে হাত দিবি না, শয়তান ইঁদুর, শয়তান ইন্দুর, বান্দর, ফাজিল, তেলাপোকা। এসব কি ভাষা বলছো? চলো খাবে। ওরে শয়তান, আমার কথা কি তোর কানে যায়নি? আবার কেন শরীরে হাত দিয়েছিস রে বদমাস? আর কি জানি বলছিস ভাষা? তোর মতো লুচ্চার জন্য এসব পারফেক্ট। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তুই রাত্রে আমার সাথে যা যা করছোস তার বিচার ওই আল্লাহ করবে। বাঘের মতো হুঙ্কার নেয় নীলিমা, তারপর দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার সামনে থেকে যান।
নীলি প্লিজ শান্ত হও। ঠিক আছে আমি যাচ্ছি, তোমার জন্য কাপড় কিনে আনি, ততক্ষণে তুমি ব্রেকফাস্টটা সেরে নাও। কথাটা বলে আবির চলে যায়। দরজার কাছ থেকে আবির ফিরে আসে, মুচকি হেসে বলে, তোমায় কিন্তু বেশ কিউট লাগছে। দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে আবিরের দিকে তাকায় নীলিমা। ভয়ে ডোক গিলে আবির। না মানে যাচ্ছি বলে তাড়াতাড়ি রুম থেকে কেটে পড়ে। সকাল 11টা নাগাদ হাতে বেশ কতগুলো শপিং ব্যাগ নিয়ে বাসায় ফেরে আবির। বার কয়েক কলিং বেল চাপার পরও দরজা খুলছে না নীলিমা। আহারে বেচারি, পাঞ্জাবি পরিহিত অবস্থায় কে না কে দেখে ফেলে সেজন্য ভয়ে দরজাও খুলছে না। জোর গলায় বলে ওঠে আবির। বুড়া মানুষকে আর কত দাঁড় করিয়ে রাখবা, এবার তো দরজাটা খুলো। এবারও কোনো সাড়া নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও ডাক দেয় আবির। নীলি প্লিজ দরজাটা খুলো। সাড়া নেই এবারও। কলিং বেলে চাপ দিয়ে ডাক দেয় আবার, সাথে সাথে দরজা খুলে যায়। পুরো শপিং ব্যাগ এখনো বিছানায় রাখেনি, তার আগেই দরজার ছিটকিনি আটকানোর আওয়াজ পায়। পেছনে ফিরে তাকায় আবির, থ হয়ে যায়। মুখ হাঁ হয়েছে তো হয়েছে, আর বন্ধ হচ্ছে না। সেটা দেখে লজ্জায় মাথা নিচু করে জবাব দেয় নীলিমা। বাথরুমে গিয়েছিলাম, পায়জামার ফিতায় গিট্টি লাগছে, গিট্টু খুলতে পারিনি, ব্লেড দিয়ে কেটে ফেলছি। আলমারির চাবি খুঁজে পাচ্ছি না, বারান্দায় এই লুঙ্গিটা পেয়েছি তাই। ঘোর কাটে আবিরের। ও মাই গড, শেষমেশ তুমি লুঙ্গি পরলে? হা হা করে হাসতে শুরু করে আবির। হাত থেকে শপিং ব্যাগ নীলিমাকে দেখেই পড়ে গিয়েছিল, এখন আবির নিজেই পড়ে গেছে। পড়ে গিয়েও হা হা হু হু করে হেসেই যাচ্ছে আবির। বিছানা থেকে ফ্লোরে পড়ে যায় আবির। ফ্লোরে পড়ে গিয়েও হাসতে থাকে। এক পর্যায়ে ফ্লোরে ঘোরাঘুরি দিয়ে হাসতে থাকে। রাগে কান্না চলে আসছে নীলিমার। আবিরকে ফ্লোর থেকে টেনে তুলে ওর পরনের শার্টের কলার ধরে টানা শুরু করে। টানতে টানতে শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে কয়েক জায়গায়। উন্মুক্ত হয়ে যায় আবিরের বুক, খামচে ধরে সেখানে। খামচে খামচে বুকের বেশ কিছু জায়গা থেকে রক্তও বের করে দিয়েছে। সেদিকে আবিরের কোনো খেয়ালই নেই। আবির তখনও হেসেই যাচ্ছে। ধাক্কা মেরে আবিরকে বিছানায় ফেলে দেয়। আবির তখনও হেসে চলেছে। এবার বিছানা থেকে উঠিয়ে কলার ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে যাওয়া হয়। দরজা খোলে নীলিমা। তারপর এক ধাক্কা দিয়ে আবিরকে বাইরে ফেলে দেয়। বাইরে গিয়েও হাসতে থাকে আবির। হাসতে হাসতেই দরজায় টোকা দিতে থাকে। নীলি প্লিজ দরজা খুলো, একটা সেলফি তুলবো। দরজায় সিটকিনি আটকে ফ্লোর থেকে শপিং ব্যাগগুলো তুলে বিছানায় রাখে। সবগুলো ব্যাগ থেকে কাপড় বের করে। মেজাজ চরম খারাপ হয়ে যায় নীলিমার। একটা 3 পিস কিংবা লেহেঙ্গা কিচ্ছু আনে নেই। যা এনেছে সব শাড়ি। রাগে দুঃখে দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে ওর। বহু কষ্টে রাগকে কন্ট্রোল করে। 5টা শাড়ির মধ্যে একটা শাড়ি বেছে নিয়ে ওয়াশরুমে ঢোকে নীলিমা। কিছুক্ষণ পর পাঞ্জাবি লুঙ্গি পাল্টে গায়ে কোন রকম শাড়ি জড়িয়ে রুমে ঢোকে। আবির তখনও দরজার ওপাশে দাঁড়িয়ে হাসছে আর বলছে, প্লিজ নীলি, জাস্ট একটা সেলফি তুলবো তোমার সাথে, প্লিজ দরজাটা খুলো। মুহূর্তেই দরজাটা খুলে যায়। কিছু একটা বলতে যাবে আবির, তখনই চোখ যায় নীলিমার দিকে। থ হয়ে যায় আবির। হাঁ করে তাকিয়ে আছে নীলিমার দিকে। এ আমি কি দেখছি? এই যে স্বর্গের অপ্সরীকেও হার মানাবে। মনে মনে বলে ওঠে, সুবহানাল্লাহ। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে নীলিমা, এখানে হাবার মতো এভাবে দাঁড়িয়ে কেন আছেন? বের হন রুম থেকে, স্টাডি রুমে যান। আমি এখন শাড়িটা ভালোভাবে পরবো। ইয়ে না মানে টিভিতে নিউজ দেখবো। কথা বলেই ভেজা বেড়ালের মতো সোফায় গিয়ে বসে আবির। ভ্রু কুঁচকে অনেকটা বিরক্তি নিয়ে আয়নার সামনে দাঁড়ায় নীলিমা। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছিল নীলিমা। এর মাঝে চোরের মতো বার কয়েক সেদিকেই তাকিয়ে ফেলেছে আবির। দৃষ্টি এড়ায় না নীলিমার। প্রথম কয়েকবার পাত্তা দিলেও একসময় তেড়ে যায় আবিরের দিকে। আপনি যে শিক্ষকতার পাশাপাশি লুচ্চু কোম্পানির ম্যানেজার পদে আছেন সেটা কি আপনার কলেজে জানে? হোয়াট? বারবার এভাবে চোরের মতো আমার দিকে কেন তাকাচ্ছেন? জবাব আসে, তোমাকে নয়, আমি তো আয়না দেখছিলাম। পাল্টা জবাব নীলিমার। আর সেই আয়নার ভেতর আপনাকে না, আমাকে দেখা যাচ্ছিল। কি সাংঘাতিক, আমি তোমার দিকে তাকাবো কেন? নীলিমার ঝটপট উত্তর, কারণ আপনি লুচ্চা। ধমক দেয় আবির। কিসব আজে বাজে বকে যাচ্ছ সকাল থেকে? এসব কি ধরনের ভাষা? একজন শিক্ষিত ভদ্র মানুষ হয়ে এসব ভাষা বলো কি করে? চুপসে যায় নীলিমা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে স্থানেই। ভ্রু কুঁচকে রুম ত্যাগ করে আবির। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে যায় আবির। তখনই ওর ফোনে শ্বশুর বাড়ি অর্থাৎ নীলিমার গ্রামের বাড়ি থেকে কল আসে। রিসিভ করে আবির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আমার বোনটা? ভালো নেই ভাইয়া। কেন, কি হয়েছে? মায়ের শরীরটা খুব খারাপ, অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। বারবার আপুর নাম নিচ্ছে। আপুকে ফোন দিয়ে বলছিলাম মা কথা বলবে, না শুনেই কেটে দিয়ে ফোন বন্ধ করে রেখেছে। প্লিজ ভাইয়া একটাবার আপুকে বুঝিয়ে নিয়ে আসুন না, মা খুব খুশি হবে। কিন্তু ওকে আসবে? হ্যাঁ আসবে ভাইয়া, আপনি শুধু ওকে একটু ভালো করে বুঝিয়ে বলবেন মা ওর
লিমা, আমি তোমার সাথে পরে কথা বলছি, রাখি এখন। পুরো কথা বলতে পারেনি লিমা, তার আগেই কল কেটে দেয় আবির, কারণ ছাদে দাঁড়িয়ে ও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমা নিচে দাঁড়িয়ে চলন্ত সিএনজি থামানোর চেষ্টা করছে। তার মানে ও বাড়ি থেকে পালাতে চাচ্ছে। দৌড়ে নিচে নামে আবির, ততক্ষণে একটা সিএনজিকে দাঁড় করিয়ে ফেলেছে নীলিমা। আবির হাত ইশারায় পেছন থেকে সিএনজি ড্রাইভারকে চলে যেতে বলে, সিএনজি চলে যায়। উফ, চলে গেল বলে পেছনে তাকাতেই চমকে ওঠে আবির। আপনি? জি আমি। এভাবে পালিয়ে আমার থেকে পার পেয়ে যাবে ভাবছো? এত সহজে তোমার নিস্তার নেই। একমাত্র মৃত্যু ছাড়া আমার কাছে থেকে তোমায় কেউ আলাদা করতে পারবে না। সো বৃথা চেষ্টা করে লাভ নেই, চলো। আবির নীলিমার হাত ধরে টান দেয়। হ্যাঁচকা টানে সে হাত ছাড়িয়ে নেয় নীলিমা। ভ্রু কুঁচকে ফিরে তাকায় আবির। কি হলো? কথা কি কানে যাচ্ছে না? ভিতরে চলো। আমি যাব না, কিছুতেই যাব না। যাই হোক, আজ আর আপনি আমায় জোর করে নিয়ে যেতে পারবেন না। ভুলে যাবেন না কালকে রাত ছিল বিধায় আমি নিরুপায় ছিলাম, কিন্তু এখন দিন। এখন আপনি আর একবার জোর করেই দেখেন না, চিল্লিয়ে মানুষ জড়ো করে ফেলবো, আপনার ইজ্জতের 12টা বাজিয়ে দিব। আচ্ছা তাই নাকি? দেখা যাক কি করতে পারো। আবির নীলিমাকে কোলে তুলে নেয়। নীলিমা চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসছে না। দূর থেকে যারা দেখছে তারা হাসছে, কারণ ওরা আবিরকে শিক্ষক এবং একাধারে বাড়িওয়ালার পুত্র বলে খুব ভালো করেই জানে। সেই হিসেবে নীলিমাকে ওরা বেশ চেনে। আবির কোলে করেই নীলিমাকে রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে দিয়ে তার পাশে বসে রাগে থরথর করে কাঁপছে নীলিমা, কিচ্ছু বলতে পারছে না। নীলিমার পাশে বসে পিঠে হাত বুলিয়ে দিয়ে অনেকক্ষণ বুঝিয়েছে আবির। কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে। বাথরুমের ডাক পড়ে আবিরের, অনেক বুঝিয়ে শুনিয়ে বাথরুমে যায়। আবারও দরজা খুলে দুলাফের রুম থেকে বেরিয়ে যায় নীলিমা। বাথরুম থেকে বেরিয়ে আসে আবির। আবারও পালিয়েছে। মেজাজ প্রচন্ড বিগড়ে যায় আবিরের। বারান্দায় গিয়ে দেখতে পায় নিচে কিচ্ছু না পেয়ে হাঁটা শুরু করেছে নীলিমা। দৌড়ে নামে আবির, নীলিমাকে ডাক দেয়। শোনেনি সে। এবার না ডেকে দৌড় দিয়ে নীলিমাকে ধরে। থাপ্পড় খাওয়া হয় না অনেক দিন ধরে, তাই না? আবির শক্ত হাতে নীলিমাকে ধরে রাখে। নীলিমা সেই হাত মোচড়াতে থাকে, ছাড়াতে পারছে না। হঠাৎই একটা রিকশা পাশ কাটিয়ে চলে যায়। পেছন থেকে চেঁচিয়ে ওঠে নীলিমা, স্যার প্লিজ দাঁড়ান, এই বখাটে আমায় নিয়ে যাচ্ছে। উফ! রিকশায় বসে থাকা যাত্রীটা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, সাথে রিকশাওয়ালাও। সেদিকে তাকিয়ে হাত ছেড়ে দেয় আবির। এক দৌড়ে নীলিমা রিকশার অচেনা ভদ্রলোকের পাশে গিয়ে বসে। রিকশা চলছে, ভদ্রলোকটি ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তো আরেকবার নীলিমার দিকে তাকাচ্ছে। ভাগ্যিস বুদ্ধি খাটিয়ে লোকটাকে স্যার ডাকলাম। হঠাৎই পাশ থেকে ভদ্রলোকটি প্রশ্ন করে, তোমাকে মনে হয় আমি দেখেছি কিন্তু খেয়াল নাই। আচ্ছা তুমি কোন ব্যাচের? জিহ্বায় কামড় দেয় নীলিমা। খাইছে রে, এ তো দেখছি সত্যি সত্যি শিক্ষক। জোর করে মুখের হাসির রেখা টানে নীলিমা, হেসে বলে, আমি অমুক কলেজের 20 সালের ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আপনি আমাকে চিনবেন না স্যার? ক্ষণিক হাসে ভদ্রলোকটি। সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে পরিষ্কার করে পরে নেয়। নীলিমার সামনের দিকে তাকিয়ে আছে। তুমি শিওর ওই লোকটা তোমাকে ডিস্টার্ব করে? ঢোক গেলে নীলিমা মনে মনে ভদ্রলোকের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে ছেলেকে শিক্ষক বানানোর জন্য। কি হলো বলো? বুকে সাহস সঞ্চার করে নীলিমা। হ্যাঁ, উনি শুধু আজ নয়, আমায় রোজ ডিস্টার্ব করে। আমায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়, মাঝে মাঝে তো হাতও ধরে ফেলে। নীলিমার কথা শুনে মিনিট খানেক নীলিমার মুখের দিকে তাকিয়েছিলেন লোকটা। তারপর হঠাৎই রিকশা থামায়। ভাই একটু দাঁড়াও, আমি একটু ফোন করে নিই। আমাদের কলেজের মেয়েকে ডিস্টার্ব করা বিরাট সাহস কত! পকেট থেকে ফোন বের করে ভদ্রলোকটি নীলিমার দিকে ফিরে তাকায়। নীলিমা আমতা আমতা করে বলে, আমাদের কলেজে? জবাব আসে, আমাদের কলেজ। ঢাকা কলেজের স্টুডেন্ট না তুমি? অচেনা শিক্ষকের মুখে নিজ কলেজের নাম শুনে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম নীলিমার। অনেক কষ্টে নিজেকে সামলায়, কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, আপনি আমায় চেনেন? হেসে দেয় লোকটি। কি যে বলো না, কলেজের সেরা স্টুডেন্ট নীলিমা, একাধারে MBBS কে না চিনি। প্রসপেক্টাসে তোমার ছবি আমি বহুবার দেখেছি, তুমি আমার চিনবে না। আমি কলেজে জয়েন করেছি তুমি আসার পর। আল্লাহ, তাহলে তো ইনি আবিরকে চিনে ফেলছে আর ঘাড় ঘুরিয়ে সেই জন্যই বারবার পেছনে তাকাচ্ছিল। আচমকা রিকশা থেকে নেমে দাঁড়ায় নীলিমা। মনে মনে, নীলিমা তুই কেটে পড়। রিকশা চালককে ভাড়া মেটাতে গিয়ে ধরা খায় নীলিমা। এই রে, আমার কাছে তো টাকা নেই। স্যার মানে ভদ্রলোকটার দিকে করুণ চোখে তাকায় নীলিমা। ভদ্রলোকটা তখন মেসেজ চালাচালিতে ব্যস্ত। কি করবো আমি? কি হলো ভাই, দাঁড়িয়ে আছো কেন? চলো, আমার এমনি তো দেরি হয়ে গেছে। আপা তো ভাড়া দিচ্ছে না, যাবো কিভাবে? নীলিমার দিকে তাকিয়ে একটা রহস্যজনক হাসি দেয় ভদ্রলোকটা। তারপর স্বাভাবিক গলায় বলে, ও আমার ছাত্রী, দাঁড়াও, ওর ভাড়া আমি দিয়ে দিচ্ছি। এটা বলে মানিব্যাগ বের করে ভদ্রলোক। উফ, মানিব্যাগে তো ভাঙতি নেই। পাশ থেকে রিকশাওয়ালা, আমার কাছে এত টাকা ভাঙতি হবে না।
অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলিমা। কি করবে বুঝতে পারছে না। পেছন থেকে কাঁধে হাত রাখে কেউ। খেলে তো ধরো সব দিক থেকে। পেছনে ফিরে তাকায় নীলিমা। গম্ভীর মুডে দাঁড়িয়ে আবির। কথা বলেনি কোনো। রিক্সাওয়ালাকে নীলিমার ভাড়া সহ ওই সারের ভাড়াটাও দিয়ে দেয়। রিক্সা চলে যায়। হাঁটা শুরু করে আবির। আবিরের পিছু পিছু নিঃশব্দে হাঁটছে নীলিমা। কারোরই মুখে কোনো কথা নেই। নীলিমা অবশ্য এর মাঝে বার কয়েক আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু আবিরের সেদিকে একটু খেয়াল নেই। বরাবরের মতোই মাথা নিচু করে চুপচাপ হাঁটছে আবির। বাসায় পৌঁছে দুজনেই। ব্যাগে টাকা আছে, ভাড়া বাবদ যত টাকা লাগে নিয়ে নিও। নীলিমার হাতে আবির ওর মানিব্যাগটা ধরিয়ে দিয়ে হনহন করে বাহিরে চলে যায়। নীলিমা সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবির চলে গেলে ব্যাগ হাতে বিছানায় বসে নীলিমা। মানিব্যাগের এক পাশে দুটো 1000 টাকার নোট আর 5টা 100 টাকার নোট রাখা। 5টা 100 টাকার নোট ব্যাগ থেকে বের করে টাকাগুলো ছোট করে ভাঁজ করে নীলিমা ওর আঁচলে বেঁধে রাখে। তারপর শাড়িটা ঠিক করে আয়নায় নিজেকে একবার দেখে নেয়। আবির তখন আসেনি, তাই ওর আসার আগেই বের হওয়ার সিদ্ধান্ত নেয়। নীলিমা বের হয়ে যায় বাসা থেকে। দুপুর 1টা। সিএনজির অপেক্ষায় বাসার সামনে দাঁড়িয়ে নীলিমা। সেই 12:30 থেকে এখানে দাঁড়িয়ে এখনো অবধি খালি সিএনজি কিংবা রিক্সা আসার নাম নেই। মেজাজ গরম হয়ে যায় নীলিমার। রাস্তার ওপাশের ছোট্ট বেঞ্চে বসার জন্য এগিয়ে যেতেই নীলিমা ছেলেদের হাসির শব্দ শুনতে পায়। বেঞ্চে বসে হাসিটা কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করে। পাশে একটা বিল্ডিং মেরামতের কাজ চলছে। সেই বিল্ডিং এর ছাদের উপর কিছু ছেলেপুলে বসে গল্প করছে। হাসিটা সেখান থেকেই আসছে। দৃষ্টি ফিরিয়ে আনার আগে আবারও ছেলেদের দিকে তাকায়। 5-6টা ছেলের মাঝে আবিরও বসেছিল সেখানে। অপলকভাবে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে নীলিমা। হঠাৎই রিক্সাওয়ালার ডাক পড়ে, ও আপা যাবেন? যাব বলে নীলিমা রিক্সার কাছে যায়। রিক্সার কাছে গিয়ে আবারও বিল্ডিংটার ছাদের দিকে তাকায়। আবির তখনও গল্পে মশগুল। রিক্সাওয়ালা আবারও বলে, আপা দাঁড়িয়ে কেন, কেউ আইবো? কোনো উত্তর না দিয়ে নীলিমা আবার ওই বিল্ডিংটার ছাদের দিকে তাকায়। আবির তখনও গল্পে মগ্ন। ইস, একবার নিচে তাকা, শুধু একবার তাকা, মনে মনে কথাগুলো বলছিল নীলিমা। আজব লোক তো। এটা বলে রিক্সাওয়ালা চলে যায়। ফিরে তাকায় নীলিমা। ততক্ষণ রিক্সাওয়ালা চলে গেছে। উফ, চলে গেল বলে নীলিমা পুনরায় বেঞ্চে গিয়ে বসে। আরেকটা সিএনজি আসে। এবার নিঃশব্দে নীলিমা সিএনজির কাছে যায়। শেষবারের মতো ফিরে তাকায় উপরে। ততক্ষণে আবিরের দৃষ্টিও নীলিমার দিকে চলে এসেছে। মনে মনে একটা হাসি দিয়ে সিএনজিতে উঠে বসে নীলিমা। আবির দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও গল্পে মন দেয়। দুপুর 1:45 নীলিমা বাস স্টপের ছোট্ট বেঞ্চে চুপ করে বসে আছে। বাস চলে যাওয়ায় হুইসেল দিচ্ছে, তবুও নীলিমা টিকিট কাটেনি। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। প্রায় মিনিট 10 পর বাস ছেড়ে দেয়। নীলিমা তখনও রাস্তার এপাশ ওপাশ তাকাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বেজে গেছে। মনটা কালো অন্ধকারের ন্যায় করে ওপাশে তাকাতেই দেখে আবির আসছে। মুখে হাসি ফুটে ওঠে নীলিমার। তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। কিন্তু এ কি, উনি আমার কাছে আসছেন না কেন? এদিকে কোথায় যাচ্ছেন? মিনিট 30 পর হাতে এক গাদা সওদা নিয়ে বাড়ি ফেরে। এবার নিশ্চয় আমার কাছে আসবে, আমার বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য। ভাব নিয়ে দাঁড়ায় নীলিমা। কিন্তু মুহূর্তেই হয়ে যায় নীলিমা যখন দেখলো আবির ওকে কিছু না বলে বাজার সওদা করে আপন মনে বাসায় চলে যাচ্ছে। রাগ হয় নীলিমার, কিন্তু প্রকাশ করেনি। কিছুক্ষণ বেঞ্চে বসে থেকে পা বাড়ায় বাসার দিকে। মিনিট 10 পর বাসায় পৌঁছে নীলিমা। দরজা খোলাই ছিল, তাই কলিং বেল আর চাপতে হয়নি। ভেতরে প্রবেশ করে নীলিমা। আঁচল থেকে টাকাগুলো খুলে বিছানার নিচে রেখে কিচেনের দিকে পা বাড়ায়। আবির তখন গভীর মনোযোগের সাথে রান্না করছে। কিছুক্ষণ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে নীলিমা। তারপর মুখ খোলে, আমি চলে যাচ্ছি। আবির চুপচাপ থেকে রান্না করে চলেছে। নীলিমা আবারও বলে ওঠে, আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আবির এবারও চুপচাপ। নীলিমা আবারও বলে ওঠে, শুনতে পারছেন? আমি নরসিংদী চলে যাচ্ছি। রান্না করা অবস্থাতেই জবাব দেয় আবির, সে তো আমি দেখে আসছি আপনি চলে যাচ্ছেন, তো ফিরে আসলেন যে? কিছু রেখে গেছেন নাকি? এত কষ্ট করে আবার আসতে গেলেন কেন? আমায় কল করে বলতেন, আমি দিয়ে আসতাম। কোথায় আমাকে আটকাবে তা না, উনি আমায় চলে যেতে হেল্প করবেন। প্রচন্ড রাগে কাঁপতে শুরু করে নীলিমা। ফেলতে থাকে ঘন ঘন নিঃশ্বাস। দাঁতে দাঁত চেপে আবিরকে কিছু বলতে গিয়েও থেমে যায়। ফিরে যায় রুমে। এত শীতের মধ্যে ঘামছে নীলিমা। ফুল স্পিডে ফ্যানটা ছেড়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে আসে নীলিমার। হঠাৎই অস্পষ্ট গানের স্বর ভেসে আসে। বিছানা থেকে উঠে বসে নীলিমা। মনে হচ্ছে কিচেন থেকে এই শব্দটা আসছে, কিন্তু কে গাইছে? বন্ধ করে ফেলে ফ্যানটা। নীলিমা স্পষ্ট শুনতে পায় আবির গান গাচ্ছে। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি। ও, এই জন্যই বুঝি আমায় এভাবে যেতে দেয়া?